এবারের নির্বাচনের হাতে গোনা কটা দিন বাকি এবং এই মুহূর্তে অবাধ আর সুষ্ঠু ভোট কমিশনের লক্ষ্য। সুষ্ঠু ভোটে কমিশনের লক্ষণ রেখা, পোলিং বুথ ঘিরে লক্ষণ রেখার ভাবনা, পোলিং বুথের 100 মিটার ঘিরে সাদা চকের গণ্ডি, যেখানে ভোটার ছাড়া অন্য কেউ সেই গণ্ডি টপকাতে পারবেন না। সুষ্ঠু ভোটে কমিশনের লক্ষণ রেখা, পোলিং বুথ ঘিরে লক্ষণ রেখার ভাবনা, পোলিং বুথের 100 মিটার ঘিরে সাদা চকের গণ্ডি এবং সেই গণ্ডির মধ্যে ভোটার ছাড়া অন্য কেউ সেই গণ্ডি টপকাতে পারবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, সুষ্ঠু নির্বাচনে পোলিং বুথ নিয়ে কি ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশনের তরফে একটা নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে বুথগুলিতে ভোট গ্রহণ হবে সেই বুথের 100 মিটার কতটা সেটা সাদা চক দিয়ে স্পষ্ট করে দেওয়া হবে, দাগ কেটে। তার কারণ কমিশন মনে করছে যে এই যে 100 মিটারের মধ্যে শুধুমাত্র ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না। শুধুমাত্র ভোটার এবং তার সঙ্গে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনী বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না। এবং সেই কারণেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে 100 মিটারের মধ্যে, অর্থাৎ 100 মিটার কতটা হবে সেটা সাদা চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দেওয়া হবে। এবং এই 100 মিটারের মধ্যে বিএলও ঢুকতে পারবেন না, বিএলওকে থাকতে হবে 100 মিটারের বাইরে। অর্থাৎ ভোটকর্মীরা ভোট বুথ থেকে 100 মিটার কতটা রয়েছে সেটা ভোট গ্রহণের আগের দিন তারা সাদা চক দিয়ে দাগ কেটে দেবেন। বুথের চারপাশে এই 100 মিটার সাদা চক দিয়ে দাগ কাটা থাকবে, যেখানে তারা কতটা 100 মিটার দূরত্ব সেটাই স্পষ্ট করে দেবেন এই সাদা দাগ কেটে। অর্থাৎ কার্যত কমিশন এবার লক্ষণ রেখা করে দিচ্ছে বুথের 100 মিটারের মধ্যে। অবশ্যই উদ্দেশ্য যাতে কোনো অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ না হয় ভোটের সময় বুথে। একেবারে ধন্যবাদ সোমরাজ। কমিশনের পদক্ষেপে অসন্তুষ্ট শুভেন্দু, কাগজপত্রে নয় কড়া পদক্ষেপের দাবি করছেন শুভেন্দু। পোলিং বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা নিয়ে মন্তব্য, কমিশনের লক্ষণ রেখা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। বলছেন তো অনেক কিছু করতে ভালো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। তত্ত্বাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বের দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে কোনো লাভ নেই। এর পাল্টা জবাব তৃণমূলের। হারার আগে না অজুহাত তৈরি করে রাখতে হবে। গতবারে তো শুভেন্দু জিততো না লোডশেডিং না হলে। 2.5 ঘন্টা লোডশেডিং হয় এবং শুভেন্দু অধিকারী এলওপি হয়। লোডশেডিং না হলেও বিধায়কও হতো না, এলওপিও হতো না। নন্দীগ্রামের মাটিকে যেভাবে অপবিত্র করেছে, নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য পবিত্র করতে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের উপর থেকে আইসাল মেটাতে চেয়েছে, তাতে বাস্তব পরিস্থিতি ইতর বিশেষ পরিবর্তন হবে না। এবার নন্দীগ্রামে হারাবে, ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে হারাবে বাংলার মানুষ। তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করে দেয়। আবার জিতবে বাংলা। ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাংলা দখল করা যাবে না। এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আমি চ্যালেঞ্জ করছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর বিজেপির এখানে বিধায়ক ছিলেন, 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়। দীর্ঘদিন এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস রাজত্ব করেছে, অধীর চৌধুরীর সিন্ডিকেট চলেছে। একদিকে দীর্ঘদিন কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তাদের রিপোর্ট কার্ড, 12 বছর মোদীর রিপোর্ট কার্ড, বনাম অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যদি কেউ মানুষকে তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে রিপোর্ট কার্ড তৈরি উপস্থাপন করতে পারে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, জায়গা ঠিক করুন। একদিকে আপনারা থাকবেন, একদিকে আমি থাকব। আমাদের সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর অন্যদিকে বিজেপি ক্ষমতায় তারা কি করেছে, আর কংগ্রেস যখন 10 বছর 4 থেকে 14 ক্ষমতায় ছিল কি করেছে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি তথ্য নিয়ে এসছি। এখানে বাংলা আবাস যোজনায় গত 2 বছরে মুর্শিদাবাদ জেলায় 2 লক্ষ
5,000 গরিব মানুষকে কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া বাড়ির টাকা দিয়েছে আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা প্রায় 93,000 মহিলা, খালি মুর্শিদাবাদ বিধানসভা জেলা নয়, মুর্শিদাবাদ বিধানসভা থেকে 93,000 মহিলা, আর মুর্শিদাবাদ জেলা থেকে 20 লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যুবসাথী 27,000 যুবক যুবতী যুবসাথীতে টাকা পেয়েছেন। আমাদের সরকারের অঙ্গীকার, আমাদের দলের প্রতিশ্রুতি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না, আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। 2, মুর্শিদাবাদ জুড়ে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। 3, দুয়ারে মুর্শিদাবাদ বিধানসভার ক্ষেত্রে এখানে যে ব্লক রয়েছে, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন, মুর্শিদাবাদ লালবাগ টাউন, ব্লকে এবং টাউনে আলাদা স্বাস্থ্য শিবির তৈরি করে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, আপনাকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, একই আদলে দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি হবে আপনাকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের 4র্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন তারা চিন্তিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আমাদের প্রতিশ্রুতি, 60 ঊর্ধ্বে যাদের বয়স, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন তাদের সবাইকে আগামী 5 বছরের মধ্যে বার্ধক্য ভাতা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই আমাদের 4র্থ প্রতিশ্রুতি। আর 5ম, গত 2 বছরে 32 লক্ষ গরিব মানুষকে বাড়ি দিয়েছে। আগামী 5 বছরে মুর্শিদাবাদ জুড়ে যত গরিব মানুষ রয়েছে যারা বাড়ির নিবেদন করেছেন, সবাইকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেবে আমাদের সরকার, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে 5ম প্রতিশ্রুতি। তাহলে 5টা প্রতিশ্রুতি কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। 2, বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল। 3, দুয়ারে স্বাস্থ্য শিবির। 4, বার্ধক্য ভাতা। 5, সবার জন্য বাড়ি। মুর্শিদাবাদকে ঠিক করতে হবে যে আমরা কার সাথে আছি, আমরা অনাচারের সাথে আছি না আমরা উন্নয়নের সাথে আছি। এখানে বিধায়ক যিনি ছিলেন, কলকাতা মুর্শিদাবাদ আজিমগঞ্জ হয়ে মণিপুরগামী যে সাইরং এক্সপ্রেস এবং একটা সাপ্তাহিক ট্রেন চলে হামসাফার এক্সপ্রেস, তাও হামসাফার এক্সপ্রেস খুব সম্ভবত আমি যতদূর জানি মুর্শিদাবাদে থামে না। মুর্শিদাবাদ ও বহরমপুরে বিজেপি বিধায়ক 5 বছর সময় কাটিয়েছেন। দাঙ্গা লাগানোর জন্য আছেন, অশান্তি তৈরি করার জন্য আছেন, কিন্তু একটা নতুন ট্রেন চালু করার এদের ক্ষমতা নেই। এই হচ্ছে বিজেপির বিধায়কদের ক্ষমতা। অন্যদিকে আমি বহরমপুরের যারা আজকে সভা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। কলকাতা পুলিশের এক কনস্টেবলকে সাসপেন্ড করলো কমিশন। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল, তাকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন, কোন ঘটনায়? আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ, কি ঘটনা, কেন তাকে সাসপেন্ড করা হয়েছে, কি অভিযোগ? দেখো, হলদিয়ার এসডিও অফিসে যখন পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছিল সেই সময় তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করছিলেন এবং ভোটারদের প্রভাবিত করছিলেন, তেমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের কারণেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে এক কনস্টেবলকে সাসপেন্ড করা হলো এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফে।
পোস্টাল ব্যালট নিয়ে মূলত ভোটারদের প্রভাবিত করছিলেন হলদিয়ার এসডিও অফিসে, তেমনটাই অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে এবং তারপরেই তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল নির্বাচন কমিশন। তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো সোমরাজ। প্রথম দফার ভোট নিয়ে আজ বৈঠক ছিল কমিশনের সঙ্গে ওসিদের এবং ওসিদের সঙ্গে কমিশনের বৈঠকে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি কি নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জানবো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। দেখো, আজকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যে ভোটের দিন যদি অস্ত্র, বোম, গুলি পাওয়া যায় তাহলে সাসপেন্ড করা হবে, অর্থাৎ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশন চায় এবার এ রাজ্যে নির্বিঘ্নে ভোট এবং সেই নির্বিঘ্নে ভোট করার জন্য যদি কোনো অশান্তির খবর আসে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট থানার শুধু তাই নয় এসপিসিবিদের। যদি পদক্ষেপ না হয় তাহলে নির্বাচন কমিশন কোনোভাবে রেয়াত করবে না। পাশাপাশি এদিনের বৈঠকে আরো বলা হয়েছে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠে আসছে, যারা অতীতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভোট চলাকালীন অশান্তি, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না বা কেন কোনো পদক্ষেপ হচ্ছে না, এই নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে খবর। আজকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রথম দফার ভোটে যে সমস্ত জেলায় হবে সেই জেলার ওসি, আইসি এবং এসপিসিবিদের এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ত্র, বোম, গুলি পাওয়া গেলেই সাসপেন্ড করবে কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ। সাসপেন্ড করতে গেলে তো নির্বাচন কমিশনের নিজেকে সাসপেন্ড করতে হবে। কারণ যদি পুলিশ অস্ত্র উদ্ধার করতে না পারে, ল অ্যান্ড অর্ডার মেন করতে না পারে, তাহলে সেই পুলিশ পোস্টিং করিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট প্রতিটা জেলার এসপি, ডিএম প্রত্যেককে চেঞ্জ করিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মনোমত আধিকারিকরা যদি সেই কাজ করতে না পারেন, সেই ফিলিও, সেই অপদার্থতা, সেই ব্যর্থতা তাই নির্বাচন কমিশনের। জ্ঞানেশ কুমার আর এই মনোজ আগরওয়ালদের উচিত নিজেদের সাসপেন্ড করা। ও কাকে সাসপেন্ড করা হোক, চমকিতা পৌর অধীনস্থ। এরা ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সে ব্যর্থ, বিজেপির হয়ে ভোট চুরি করার জন্য এসে বাংলার মানুষ এদের মুখে চুনকালি লাগাচ্ছে। যাই করুন না কেন নির্বাচন কমিশন, যাই বলছেন না কেন, তারপরেও ঘাড় ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পিটিয়ে চামড়া তুলে দেবো, বলহরি হরিবোল বলে খাটে তুলে দেবো, এইসব কথাবার্তা তৃণমূলের সর্বাধিনায়ক ওই অভিষেক বাবু বলে বেড়াচ্ছেন। প্রত্যক্ষভাবে প্ররোচনা দিচ্ছেন এবং মানুষকে খেপিয়ে তুলছেন। কোন রকম ভাবে প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তীকালে তৃণমূলী ফার্মারদের বদমাইশি যেন সহ্য না করা হয়, সন্ত্রাস যেন সহ্য না করা হয়। এবার বর্ধমানের খবরের দিকে নজর রাখবো। বিজেপির হুমকি, আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আতঙ্কে মাছ ব্যবসায়ী আত্মঘাতী বলে দাবি পরিবারের। বর্ধমানের নীলপুর বাজারের মাছ ব্যবসায়ীর মৃত্যুতে তরজা শুরু। ঠিক কি ঘটেছিল? আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন, প্রতিনিধি। শরদেন্দু, এই অভিযোগ যে বিজেপির হুমকি, আতঙ্কে মৃত্যু হয়েছে, আত্মঘাতী করেছেন, এমনটা অভিযোগ কেন উঠছে? দেখো, ওই ব্যক্তির নাম সুশান্ত দাস। তিনি বড়নীলপুর আমবাগান এলাকার বাসিন্দা এবং তিনি কয়েকদিন আগে বাজারে, যেখানে তিনি মাছের ব্যবসা করেন, সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে তারা সুস্থভাবে বাঁচতে পারবে কিনা বা ব্যবসা করতে পারবে কিনা। এবং এই মন্তব্যের পরই তিনি বিজেপি এলাকার বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন বলে তার পরিবারের সদস্যদের দাবি এবং তারা সমানে তাকে হুমকি দিচ্ছিল, ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, বাড়িতে থাকতে দেওয়া হবে না, বাড়ি ভাঙচুর করা হবে, এমন একটা হুমকির মুখের মধ্যে তাকে লাগাতার পড়তে হচ্ছিল বলে দাবি করছেন যে তার মৃতের দাদা এবং মৃতের স্ত্রী। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস গতকাল তার বাড়িতে যান এবং তিনিও অভিযোগ করেন যে বিজেপির হুমকির কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও বিজেপির বক্তব্য যে মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। বেশ, পরিবার কি বলছে শুনবো। মানসিক চাপ দিচ্ছিল অনেকদিন ধরে, আমার যা মনে হয় ওকে মানসিক চাপ দিচ্ছিল। ও আমি তো অত বুঝি না, ও কথাও কিছু বলে না, বলে স্যারের নাম উঠবে না, স্যারের নাম উঠবে না। শেষে উঠেছে তো নাম, কয়দিন ভালো ছিল, আবার কয়দিন ধরে এই শুরু করেছে। এই রাত্রে ঘুম হয় না ওর, এই সারাদিন ভয় থাকে, বলে ভয় লাগছে, বাজারে গেলে আমাকে মারবে। ওর মুখ ফুসকা কি বেরিয়ে গেছে
বলেছে, ওদের নামে কিছু একটা বলেছে হয়তো। আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দল করে? না না, ওর দাদা করে, ও কোনো সাথে পাশে থাকে না, কোনো রাজনীতিতে যায় না। দাদা কোন দল করে? তৃণমূল। পুচু বলে একজনকে বলেছে নাকি এই বাড়িঘর ভাঙার কথা, হয়তো বন্ধু বান্ধব হিসেবে বলেছে, সেই এখন সে 7-5 করেছে, কি করবো বলুন। আগে এসআই নিয়ে কদিন আতঙ্ক ছিল, 2-1 দিন আগে বাজারে একটা গল্প করেছিল বিজেপি আসলে কি হবে, দিয়ে ওরা নাকি ঠেট দিয়েছে, কেরা দিয়েছে তার নাম বলে না আমাকে, ও বলে বিজেপি করে মনে হয়, বলে যে ঘর ফর ভেঙে দেবে এইসব নাকি ওরা হুমকি দিয়ে, এবার দোকানেও বসতে নাকি ওরা বারণ করেছে। আমি ভাইকে জিজ্ঞেস করেছি কালকেও যে কে বলে তুই আমায় বল, আমি তার সঙ্গে কথা বলছি, সেই নামটা বলে নাই। তারপরে আজকে এই ঘটনা, ওর বউ আর মেয়ে ডাক্তারখানা গেছে, ওই 2 ঘন্টা 2 পরে এসে দেখে ঘরে ঝুলে রয়েছে। বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ তৃণমূলের, আর তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি। আমাদের নীলপুর বাজারে মাছের ব্যবসা করে, তা ওখানে বসে 2-1 জনকে বলা বলি করেছে যে দেখো বিজেপি কিভাবে আমাদের সব নাম কেটে দিচ্ছে, তারা কি চাইছে, সেইটা বলার সময় কয়েকটা বিজেপির ছেলে ছিল, তারা ওইটা শুনেছে। শোনার পর কদিন ধরে কন্টিনিউ ওকে হুমকি দিচ্ছে, ঠেট দিচ্ছে, বাড়ি ভেঙে দেবো, তোকে বাজারে বসতে দেবো না, দোকান ভেঙে দেবো, দিয়ে ও ঘরে দৌড়ে এসে গলায় দড়ি দিয়ে দিয়েছে। এটা নির্বাচন কমিশনের লোকরা দেখুক, তারা জানুক যে এখানে তৃণমূল কিছু করে না, ওই বিজেপি যারা আছে তারা স্বপ্ন দেখছে দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার আগে এইসব করে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই মৃত্যু নিয়ে রাজনীতির অভ্যেস কোনোদিন যাবে না। তিনি মারা গেছেন, তিনি সুইসাইড করেছেন, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে না আছে সেটা খতিয়ে দেখা উচিত, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সম্পর্ক নেই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সুতরাং তৃণমূল কংগ্রেস তারা নিজেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয়, তো সেই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য একটা রাজনৈতিক মোটিভ তৈরি করছে, এবং তৃণমূল এখন পাগলের প্রলাপ বকছে। 2026 সাল 4 মে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, মাথা থেকে পা অব্দি তৃণমূল নেতারা বুঝে গেছে, তাই এখন সাধারণ মানুষকে নিয়ে মৃত্যু রাজনীতি করতেও তারা দুবার ভাবছে না, এবং এটাই তৃণমূলের চিরাচরিত অভ্যেস। ভোট প্রচারে পুলিশ ও গুন্ডাদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, তার পাল্টা তোপ তৃণমূলের। यहाँ कोई छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो थोड़ा तड़प रहे हैं। भैया समय बहुत खराब आने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो गुंडाया चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। আপনি এতদিন তো এত ডায়লগ বুলডোজারে দিয়েছেন, কটা বুলডোজার খড়গপুরে এনেছেন? খড়গপুরে বস্তি উচ্ছেদ করতে এনেছেন, সেটা আমরা রুখে দিয়েছি, কিন্তু মানুষের কাছে তো কোনো বুলডোজার আনেনি। আর বুলডোজার 4 তারিখের পর কোথায় কখন চালাতে হবে সেটা তৃণমূল কংগ্রেসও জানে, আমরাও জানি। ঠিক সময় ঠিক জায়গায় আপনার যে বুলডোজার দরকার 4 তারিখের পর তৃণমূল কংগ্রেস চালাবে, তার অপেক্ষা করুন। আর আপনি তো থাকবেন না সেই সময়টা, আপনি নিউ টাউনে থাকবেন, আপনি কি আপনার যে এখানে সাকরেতরা থাকবে তাদের থেকে জেনে নেবেন তৃণমূল কোথায় বুলডোজার চালাচ্ছে।